সাবিকুন নাহার, মহিলা আসন ৩৯, একটি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, ভারতে একই ধরনের ঘটনায় কর্মীদের ১২০ গুণ এবং শ্রীলঙ্কায় ৮৪ গুণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে। অথচ বাংলাদেশে চাকরিচ্যুত কর্মকর্তাদের সর্বোচ্চ ১৫ মাসের বেতনের সমপরিমাণ সুবিধা দেয়া হয়েছে, যা অত্যন্ত বৈষম্যমূলক। তারা বিশ্বের অন্যান্য দেশের মতো ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি করেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে এই ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার ২। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কেন জানি না এখানে দাঁড়ালেই একটা ভয় কাজ করে যে কখন আপনি বলে ফেলবেন আপনার সময় ২ মিনিট, কিন্তু আজকে সেই ভয়টা নেই। কিন্তু একটা লাভ হয়েছে মাননীয় স্পিকার, যখন এলাকাতে যাই তখন সাধারণত প্রধান অতিথি হিসাবে কথা বলার সুযোগ পাই। আমি কাউকে সঞ্চালনা করার সুযোগ দেই না, আমি নিজে মাইক নিয়ে নেই এবং বলি আপনার মতো সময় ২ মিনিট। মাননীয় সদস্য, আপনি প্রশ্নটা উত্থাপন করেন যেভাবে উত্থাপন করছে মানুষ বিহার, আপনি সম্পূর্ণকে বাড়তি কথা বলতে পারবেন। এখন প্রশ্নটা উত্থাপন করুন। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, ২৩৬ মৌলভীবাজার ২। ১৯৫৬ তারকার চিহ্নিত প্রশ্ন মহান সংসদে উত্থাপন করছি। জনপ্রশাসন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরিয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ খালি রহিয়াছে। উক্ত শূন্য পদে জরুরি ভিত্তিতে পদায়ন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ? ধন্যবাদ মাননীয় স্পিকার। রাশেদা বেগম হীরা, মহিলা আসন ৩। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, আমি চাঁদপুর ৩ আসনের রাজরাজেশ্বর একটা ইউনিয়ন সম্পর্কে বলতে চাই। নামটা হলো রাজরাজেশ্বর। মানুষগুলোও কিন্তু একটু রাজার মতো। প্রচণ্ড নদী ভাঙ্গনের কবলে পড়েও তারা নিজেদের এলাকা ছেড়ে যেতে চায় না। এক জায়গায় ভাঙলে আরেক জায়গায় গিয়ে ঘর তোলে, তারা ওইভাবে তারা বসবাস করে। তা আমি সেখানে দেখেছি তারা যদিও নদী ভাঙ্গা এবং প্রচুর পানির ভিতরে আছে, কিন্তু আসলে সুন্দর ভালো পানি ফসল উৎপাদনের জন্য তাদের পানির ব্যবস্থা নাই। সেজন্য সেখানে প্রচুর গরু উৎপাদন করে এবং প্রচুর দুগ্ধ উৎপাদন করে। চাঁদপুরে প্রায় প্রতিটা ঈদে রাজরাজেশ্বরের গরু দিয়ে কোরবানি হয়। আমার প্রশ্ন হলো, আমি শুধু এখানে বলতে চাই যে সেইখানে একটা দুগ্ধ গরু পালনের ওইখানে মিল্ক বিটার মতো কোনো এজেন্সি বা মিল্ক প্রসেসিং প্ল্যান্ট নির্মাণের কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব কিনা চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে। ধন্যবাদ। সদস্য আব্দুল বারী সরদার, রাজশাহী ৪। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা বাগমারায় উপজেলা প্রশাসনের বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অনেক কর্মকর্তার এবং কর্মচারীর পদ শূন্য আছে। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ এবং একাধিক উপজেলার দায়িত্বে থাকার কারণে মারাত্মকভাবে অফিসিয়াল কাজগুলো ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এটা পূরণ করা হবে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ কার্যক্রম চলছে এবং নিয়োগ কার্যক্রম যেভাবে চলছে তাতে আশা করা যায় দ্রুতই সবগুলো পদ পূরণ হবে। আর যে প্রশ্ন করা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত। এখানে শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে নোটিশ প্রদান করা হলে সেখান থেকে মাননীয় স্পিকার সঠিকভাবে সে তথ্য
গুলো মহান সংসদে সরবরাহ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 1957, মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের অনুগ্রহ করিয়া বলিবেন কি, কাপাসিয়া উপজেলার বিভিন্ন খাল ও জলাধারে অবৈধ দখল এবং দূষণ রোধে পানি সম্পদ মন্ত্রণালয় কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য গাজীপুর 4 ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ওনার যে প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেহেতু আমরা আমাদের এই সরকার দায়িত্ব নিয়েই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বর্তমান সরকার খাল খনন কর্মসূচি ব্যাপক আকারে সম্প্রসারণের জন্য দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার। উক্ত প্রকল্পের আওতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার খালসমূহের তালিকা যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন। যাচাই বাছাই শেষে জনগুরুত্বপূর্ণ খালসমূহ উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে খাল ও জলাধারে অবৈধ দখল চিহ্নিতকরণ, সীমানা, অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন ও এটি একটিকে পাশ হওয়ার অপেক্ষা রয়েছে। তারপরও যে আমি মাননীয় সংসদ সদস্যকে অবহিত করছি, বিশেষ করে যে ইমার্জেন্সি ওয়ার্ক সেখানে প্রোটেকশন দিয়ে আমরা আপাতত রক্ষা করছি। খুব শীঘ্রই প্ল্যানিং কমিশনের মাধ্যমে এটি একটাকে আসবে, আমরা সেখানে পরবর্তী আলোচনা করে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের ঢাকা 5 নির্বাচনী এলাকা যাত্রাবাড়ি, ডামরা, কদমতলীর একাংশ নিয়ে গঠিত। 1962 সালে ডিএনডি বাঁধ নির্মাণের পরে এই অঞ্চলটি জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা। ইরিগেশন প্রকল্প হিসেবে এই এলাকাটি যখনই খনন করা হয়েছিল, তারপরে নগরায়ন হওয়ার পরে সিটি কর্পোরেশনের 2017 সালে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এখানে 14টি খাল, অধিকাংশ খাল বেদখল হয়ে আছে এবং ফেসিস্ট আমলও সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, বাট এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের ডিএনডি বাঁধের ভিতরে বিশেষ করে আমার যাত্রাবাড়ি, ড্যামরা, এই কদমতলী অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাগবে। জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধার করার কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2017 সালে ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা ডিএনটি বাঁধটির এই প্রকল্প হাতে নেওয়া হয় এবং 2024 সালে এই প্রকল্পটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে শেষ করা হয়েছিল। কিন্তু প্রকল্পটি যখন নেওয়া হয়েছিল তখন এর পাশাপাশি সিটি কর্পোরেশনের সঙ্গে খুব একটা সংশ্লিষ্টতা তখন ছিল না। আমরা গত প্রায় 2 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই প্রকল্পটির বিশেষ করে বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন, পাশাপাশি এই যে খালগুলো উদ্ধারকরণ, আমরা সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ডিপার্টমেন্টাল যে আলোচনা ওনার সাথে করেছি। আমি আপনাকে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে চাই,
খুব শীঘ্রই আমরা সিটি কর্পোরেশন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, যেহেতু আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের সঙ্গে এটাকে সমন্বয় করে নিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে অবগত আছেন এবং তারা খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 1958, মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশে বর্তমান বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা কত টন এবং বার্ষিক তরল দুধের চাহিদার পরিমাণ কত? খ, দেশের জনগণের চাহিদা মোতাবেক খাঁটি দুধের নিশ্চয়তা দিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। দেশে বর্তমানে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা 1,55,38,000 মেট্রিক টন এবং বার্ষিক তরল দুধের চাহিদা 1,62,33,000 মেট্রিক টন 2024-25 অর্থ বছরের হিসাবে এটা। মাননীয় স্পিকার, দেশের জনগণকে চাহিদা মোতাবেক খাঁটি, নিরাপদ ও মানসম্মত দুধের নিশ্চয়তা দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাণীজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত ISO সনদপ্রাপ্ত একটি অ্যাক্রিডিটেড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে মাননীয় স্পিকার, যার মাধ্যমে ভেজালমুক্ত, নিরাপদ, মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করা যাবে। মাননীয় স্পিকার, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে দুধ সংগ্রহ, সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে 40টি চিলিং প্লান্ট, 466টি উপজেলায় একটি করে মোট 466টি মিল্ক অ্যানালাইজার সরবরাহ করা হয়েছে। এসব মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে তরল দুধের বিশুদ্ধতা ও গুণগত মান দ্রুত নির্ভুলভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এছাড়া ম্যাচিং গ্র্যান্ড কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় 15টি ডেইরি হ্যাব, 300টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার, 186টি ক্ষুদ্র আকারের মিল্ক প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের ফলশ্রুতিতে নিরাপদ ও মানসম্মত দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে মাননীয় স্পিকার। এই সকল কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণের দুধের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূরক প্রশ্নটি হল, আমরা বর্তমানে ইরিগেশন বা ফসলাদিতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে বিদ্যুৎ অথবা ডিজেলের মাধ্যমে পানি সরবরাহ করে থাকি। উন্নত বিশ্বের আমাদের প্রতিবেশী বেশ কিছু দেশে বিদ্যুৎ এবং ডিজেল ছাড়া সৌর বিদ্যুৎ অথবা সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে ইরিগেশন ফসল ফলানো হয়। তাতে আমাদের বিদ্যুৎ এবং ডিজেলের সাশ্রয় হয় এবং এতে একটা ডিপ টিউবওয়েল পরিচালনা চালাতে বা এটার উপরে যে সৌর বিদ্যুৎ ব্যাটারি সহ চালিত হয় তার দাম পড়ে 6 থেকে 7 লক্ষ টাকা। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই, আমাদের দেশে এই ধরনের কোনো প্রকল্প ওনার আগামী দিনে উনি এই দেশে আনবেন কিনা, যাতে করে বিদ্যুৎ এবং ডিজেল আমরা সেভ করে সৌর বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের ইরিগেশন সহ বিভিন্ন ফসলাদি
ফলাতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্নের বাইরে যে উত্তরের বাইরে যে একটা কথা বলতে ইচ্ছা করছে। এই হইল জনগণের ভোটে নির্বাচিত এমপি। জনগণের ভোটে যখন নির্বাচিত হয়েছে, জনগণের সুখ দুঃখের কথা এই যে বলতেছে, প্রত্যেকটা প্রশ্নের ভিতরে দেখেন জনস্বার্থ নিয়ে কথা। জনপ্রতিনিধি নির্বাচিত হইলে এই হইল জনগণের লাভ। বহু বছর ধরে জনগণের নির্বাচিত ছিল না বলে এই প্রশ্নগুলি আসে না। মাননীয় স্পিকার, আজকের এই প্রশ্নকর্তা জনাব এমপি জনাব আবুল কালাম সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। সত্যি এটা একটা প্রবলেম। আমি আপনাদেরকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সবাইকে একটা সুখবর দিতে চাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এরই মধ্যে পরিকল্পনা নিয়েছি সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। আমার মনে হয় আমার প্রশ্নে মাননীয় এমপি আবুল কালাম সাহেব সহ সবাই খুশি হয়েছেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই যেন দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারি। দেশের জন্য অনেক বড় ধরনের একটা কল্যাণকর কাজ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, দুগ্ধ সংক্রান্ত কিছু কথা ইতোমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন। আমি মনে করছি যে আমার এলাকা সহ অসংখ্য এলাকা আছে যেখানে এই বিশাল সেক্টরের অনেক বেশি সম্ভাবনা আছে, কিন্তু এই পাস্তুরিত প্রক্রিয়াকরণ যেটা প্রসেসিং জোন যেটা বা সেন্টার, এই সেন্টারটা না থাকার কারণে অনেক জায়গায় এটাকে আমরা কাজে লাগাতে পারছি না, দেশব্যাপী কাজে লাগাতে পারছি না, এবং দেশের বাইরে পাঠানোর ব্যাপারে আমাদের যে উদ্যোগ থাকে সেটাও কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এলাকা সহ এরকম সম্ভাবনাময় এলাকা, বিশেষ করে পাহাড়ি এলাকা যেখানে সবুজ ঘাস খাওয়ার সুযোগ রয়েছে গরুদের, এই ব্যবস্থাপনাগুলো আরও বেশি বিস্তৃত করা এবং দুগ্ধ সংরক্ষণাগার স্থাপনের ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আপনার সাথে আমি একমত পোষণ করছি। আমরা আপনার এলাকা সহ সারা বাংলাদেশে কিছু কিছু এলাকা এমন হয়েছে যে ওই এলাকা দুগ্ধ উৎপাদনের পার্সেন্টেজ খুব দ্রুত হাই হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে আমাদের এই গাভী পোষার যে প্র্যাকটিসটা আমাদের কৃষকেরা বা যারা গাভী পোষার লালন পালনের সাথে জড়িত আছে তাদের অভিজ্ঞতা অনেক হয়েছে। এরই মধ্যে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমি কিছুদিন আগে আপনার প্রাণী রিসার্চ ইনস্টিটিউট যেটা ওখানে আমি গিয়েছিলাম, আমরা নতুন ধরনের একটা ঘাস উদ্ভাবন করেছি যেটার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ অ্যাবাউট 18%। সো এই প্রোটিন পার্সেন্টেজ বাড়ার অর্থ হলো আপনাকে আর কোনো সলিড ফুড খাওয়াতে হবে না। সো সলিড ফুডটা অনেক এক্সপেন্সিভ। এই ঘাসটা যদি উদ্ভাবন হয়ে গেছে, এটা মাঠ পর্যায়ে চলে যাবে, কিছু কিছু জায়গায় যাচ্ছে। তার অর্থ হলো সরকার চায় গোখাদ্য, উন্নত জাতের গোখাদ্য উঠে আসুক। উন্নত জাতের গোখাদ্য যত বেশি হবে দুধ উৎপাদন বেড়ে যাবে, মাংস উৎপাদন বেড়ে যাবে। সো দুধের উৎপাদন যখন বাড়বে স্বভাবতই এটাকে সংরক্ষণের প্রশ্ন আসবে। এই ধরনের জায়গাগুলিতে আমরা ছোট ছোট মিনি আকারে আমরা এই ধরনের প্রক্রিয়াজাতকরণ
ইউনিট বাংলাদেশে বেশ কিছু আছে, আমার আগের বক্তব্যে আমি বলেছি। আরও নতুন জায়গায় এখানে নতুন কোনো একটা ইউনিট দিতে যদি যায় নির্দিষ্ট পরিমাণে একটা কোয়ান্টিটির দরকার হয়। এর নিচে যদি হয় যেই প্রতিষ্ঠা করুক, হোক সেটা সরকার হোক সেটা প্রাইভেট, এটা অনেক সময় ভাইবেল হয় না। সুতরাং আমাদের সার্ভে কন্টিনিউয়াসলি আছে, যেই এলাকায় ওই লিমিটের কাছাকাছি চলে যাবে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে ওই ধরনের প্রক্রিয়াজাতকরণের মিনি ফ্যাক্টরি করে দেওয়া হবে। এরই মধ্যে আমাদের অনেকগুলি করা হয়েছে, আমার আগের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।